সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। সিলেটে আজ দ্বিতীয় দিনের মতো জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারা। বিকালে অংশ নেন কোম্পানিগঞ্জের পথসভায়। এরপর গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পথসভা করবে দলটি। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে ছাত্রদল নেতার দায়ের করা মামলা নিয়ে ক্ষোভ জানান তিনি। এটা তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে এবং জিকে গাউস তারেক রহমানের অনুসারী। এই গ্যাংয়ের মধ্যে ধরেন এনি ভাই আছে, জিকে গেউস আছে, এদের একটা গ্যাং আছে যারা হলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী করে টাকা উঠাবে, তারেক রহমান গুলশান অফিসে জমা দিবে। ওই গুলশান অফিসে জমা দিলে একটা আসন দিবে তাদেরকে। সেটাই আমরা এটা ধিক্কার জানাচ্ছি তারেক রহমানের প্রতি। হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 40 থেকে 50 জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেন। তাতে উল্লেখ ছিল, গত মঙ্গলবার জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোক সভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ 40 থেকে 50 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এ সময় কয়েকটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়। মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপি নেতাকর্মীরা। এই ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করে এনসিপি। স্বৈরাচারের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে বিএনপি পুরনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। হঠকারী সিদ্ধান্ত নিয়ে জাতির ভাগ্যে আবারও বিপদ ডেকে না আনার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বলেন, বিএনপি যদি গণতান্ত্রিক দল হয় তাহলে গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। ছাত্রদলের হামলায় আহত এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে বলেন, এবার হামলা হলে ছাড় নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর শ্রমিক শাখা পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারদের করুণ পরিণতির ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে সরকার পুরনো পথেই হাঁটছে। বিএনপির নেতাকর্মীরা এখন বিভিন্ন খাতে চাঁদাবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না। এটা তাদের কপালে জুটে না। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। পরিশুদ্ধ হন, সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন। এদিকে বিকালে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে ছাত্রদলের হামলায় আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান বিরোধী দলীয় নেতা। এ সময় তিনি বলেন, সরকারি দলের নেতারা আইনের রক্ষক হয়েও ভক্ষকের ভূমিকা পালন করছেন। সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখছি। বিরোধী দলীয় নেতা বলেন, এবার যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদের মতবিনিময় সভায় মির্জা ফখরুল আরও বলেন, ধর্মকে কেন্দ্র করে দেশে বিভাজনের কোনো সুযোগ নেই। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান তিনি। অতীতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সব নাগরিকের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি উল্লেখ করে বিএনপি সরকার গঠনের পর সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি। উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় না দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান সরকারের এই নীতি নির্ধারক। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে
1971 সালকে অবশ্যই সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আবার একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে ও একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়িত হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশীয় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। দীর্ঘ 15 বছর দেশে ছিল গুম খুনের সংস্কৃতি, যে নির্যাতনের ভুক্তভোগী প্রধানমন্ত্রী তারেক রহমানও। তবে এখন দেশ গঠনের সময় সে কাজেই মনোযোগী সরকার প্রধান। রাজধানীতে ডক্টর মোবাশ্বের হাসানের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালে। 24-এর 5 আগস্ট সরকার পতনের সাথে গুম খুনের সংস্কৃতি বিদায় হয়েছে, এমনটা বললেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। তাদের প্রত্যাশা ভালো ও সুন্দর হবে আগামীর বাংলাদেশ। 2017 সালের 7 নভেম্বর বিকালে আগারগাঁও থেকে নিখোঁজ হন শিক্ষক ও গবেষক ডক্টর মোবাশ্বের হাসান। 44 দিন নিখোঁজের পর ফিরে আসেন তিনি। তারই লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হলো রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ডক্টর মোবাশ্বের হাসান বলেন, বইয়ে হাসিনা সরকারের ন্যারেটিভের ফাঁকফোকর তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার এই যে উন্নয়নের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের ভিতরে যে অনেক রকম ফাঁকফোকর আছে, এই জিনিসগুলোকে টাইমলি তুলে ধরা এই লেখাগুলা হচ্ছে একটা সংকলন। ডক্টর মোবাশ্বের নিখোঁজ থাকাকালে পরিবারের যে অভিজ্ঞতা হয়েছিল সেটির বর্ণনা দেন শিক্ষকের গর্ভধারিণী। দীর্ঘদিন পার হলো, আমরা কিছুই জানি না। তবে নেত্র নিউজের তাসনিম খলিলের একটা এর মাধ্যমে জানতে পারলাম যাদেরকে গুম করে তারা হয় কচুক্ষেত নয় ক্যান্টনমেন্ট এইসব এলাকায় রাখে। ওদিকে যদি দোয়া করে ফু দেই, যদি আমার ছেলেটাকে আমি ফেরত পাই, এরকমভাবে শুধু আল্লাহর কাছে অনবরত কান্নাকাটি করে গেছি। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও বিশিষ্টজনরা কথা বলেন, জানান বিগত বছরগুলোয় সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছে গণমাধ্যম। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের যে অর্জন তা ধরে রাখতে জোর দেন তারা। এরকম একটা ট্রাউমার মধ্য দিয়ে আমাদের ফ্যামিলি তখন গিয়েছে। আমি প্রফেশনাল, আমি নিজে ইকোনমিক কমেন্টেটর, বিভিন্ন জায়গায় গেছি, প্রত্যেকটা ওয়ার্ড হিসাব করে কথা বলতেছি আসলে কোন দিক থেকে যাচ্ছে। যেটা ওর মা বললো, বিদেশ থেকে কন্টিনিউ চালায় যাচ্ছে, আমাদের কাছে প্রেশার আসতো। ও বিএনপি করে, ও তারেক রহমানের ভক্ত, ও লেখালেখি করে, ও সরকার বিরোধী নানা বক্তব্য দেয়। এবং আমার যে সোর্স আমাকে জানাইলো, বললো যে আপনার বন্ধু তো ভালো লোক না, ও তো বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে বদনামি করছে। আমরা ডেমোক্রেসির চর্চা থাকবো এবং দ্বিধাহীনভাবে নিঃসংকোচে নির্ভয়ে নির্ভীক চিত্তে মোবাশ্বের হাসান লিখে যাবে, আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। বক্তারা বলেন, গুম খুনের সংস্কৃতি 24-এর 5 আগস্ট বিদায় হয়েছে। আগামীর বাংলাদেশ ভালো এবং সুন্দর হবে, এমনটাই তাদের প্রত্যাশা। বলেন, এতদিন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করায় হচ্ছে না জাতীয় সমস্যার সমাধান। 1/11 এবং 1/11 পরবর্তী যে শাসন ব্যবস্থা, এবং যে শাসন ব্যবস্থা এমন একটা অবস্থায় দিয়েছে যেখানে শিক্ষা মেরুদণ্ড বলা হচ্ছে, কোনো মেরুদণ্ড নেই। আমরা এই সংস্কৃতির বিদায় দিয়েছি 5 তারিখে। পরবর্তী সরকার ব্যবস্থা, আমরা একটা নতুন বাংলাদেশের পথে পথ চলব। প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করলে কি হয়, এটা আমাদের একটা নেশনের যে অ্যাবিলিটি টু সলভ প্রবলেমস, এগুলোকে আমরা সলভ করতে পারবো না।
আমরা কিন্তু এখনো খাবি খাচ্ছি। অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ। বলেন, কাঙ্ক্ষিত দেশ গড়ার কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে গুণগত পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু ছিল, কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা যেমন প্রত্যাশা করেছিলাম হয়তো সব কিছু হয়নি। এর মানে কিন্তু এটা নয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে জাস্টিফাই করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষিতে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারাও আশা করছেন তাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে খাদ্য সহায়তা, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রোহিঙ্গাদের। আর দেশ কোনো ইয়ান নয়, আর ইয়ারা 9 বছরের তো বেশি গিয়ে আমরা বাংলাদেশের মধ্যে জীবন করি। আমাদের একটা দেশ আছে, ওটা হইলে আরকান, মানে আরকানের মধ্যে আমরা রোহিঙ্গা চেষ্টা করতে চাচ্ছি যাওয়ার জন্য, মানে সেফটি অ্যান্ড সিকিউরিটি লেন ডেলিগেশন যেন আসে এন আর হাসে আরা বেগুনে দেখাই বলা শো করি বলা আসিতে মানি আরা ইহন হলে ইহন আরা বর্মাত ফিরে যায় বলা চাই যেন নাকি আরার রাইট আছে, আরার হক আছে। গোসারা তো সরা কইছে আর দেশিয়ানের মধ্যে রিফিউজি জ্ঞান নসাই নিজের দেশের মধ্যে ওয়াপেস রিপাট্রিয়েশন হয়ে বললা আর ইয়ান সাইর यहाँ तो ना दियोता बोला शिनो আর তো हमारा देश तो हमारा আর তো যাও আর দেশিয়া নারা চাই। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সফর বাস্তব পরিস্থিতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে। 2017 সালে মায়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে তারা বাংলাদেশে আশ্রয় নেন। শহীদুল সুমন, যমুনা নিউজ। হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে 5.5 মাস, তবুও থামছে না মৃত্যুর মিছিল। নিহতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। অভিভাবকদের অভিযোগ, জেলা শহরের হাসপাতালগুলো হাম শনাক্তে এখনো পিছিয়ে। এমন বিপর্যয়ের মধ্যেই ডেঙ্গুর থাবা আক্রান্ত শিশুদের অভিভাবকরা বলছেন, জ্বর থাকলেই অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হতে। ছোট্ট নাফিসার যখন ঘর দাপিয়ে বেড়ানোর কথা, সে সময় রীতিমতো মৃত্যুর সাথে লড়ছে পাঞ্জা। সন্তানের উন্নত চিকিৎসা নিশ্চিতেই নোয়াখালী থেকে রাজধানীর হাসপাতালে তার পরিবার। পরশুদিন থেকে মানে হামটা দেখা দিছে, পরে কালকে আমরা আমাদের নোয়াখালী এই মা ও শিশুতে প্রাইভেটে নিয়ে গেছিলাম, ওইখানে ডাক্তার দেখাইছি। সে বলছে যে ওর হাম, ওর যত তাড়াতাড়ি পারি ভর্তি করতে বলছে। তা আমরা ওইখানে ভর্তি করি না, আমরা ঢাকা নিয়ে আসছি। দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর কেটে গেছে 5.5 মাস। এখনও জেলা শহরগুলোয় পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। অগত্যা রাজধানীতে ছুটছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, হাম সংক্রমণ শনাক্তে ধীরগতি ঢাকামুখী হওয়ার মূল কারণ। 4 দিন 8 দিন ব্রাহ্মণবাড়িয়াতে থাকার পরে এখানে আসছি গতকালকে। এখন আজকে 15 দিন যাবত ওর হাম ভালো হইতেছে না। ডাক্তার বলছে যে হেরে ঢাকা নিয়ে চলে যান। তারপর ঢাকায় এখানে হসপিটাল নিয়ে আনি ভর্তি করাইছি। তারপর ডাক্তার লাগে চিকিৎসা করে, এখন চিকিৎসা করতেছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। শুধুই কি হাম, ডেঙ্গুর নির্দয় থাবা একইভাবে ছিনিয়ে নিচ্ছে শিশুদের জীবনের স্বর্ণালী সময়। অনিক আহমেদ পেশায় স্থপতি, থাকেন কল্যাণপুর। একদিকে সন্তানের অস্বাভাবিক জ্বর, অপরদিকে তা না কমার প্রবণতা। বাধ্য হয়েই হাসপাতালের দ্বারস্থ হওয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গেল ডেঙ্গু। ডেঙ্গু যাদের হয়, জ্বর শেষেই ডেঙ্গুর যে আক্রমণগুলো বা ডেঙ্গুজনিত যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে সংক্রামিত হয় হলো জ্বরের শেষে।
অভিভাবকরা বলছেন জ্বর থাকলে অবহেলার বিন্দুমাত্র সুযোগ নেই। দেরি না করে ডাক্তারের পরামর্শ নিলেই এড়ানো সম্ভব ডেঙ্গুতে মৃত্যু। জ্বর আসলে আমার মনে হয় যে ডক্টর বা মেডিকেলের শরণাপন্ন হওয়া জরুরি। প্লাটিলেট কমে গেছে দেখে পরে বলছে যে আবার সাথে র্যাশ হয়েছিল, পরে বলছে যে ঢাকা মেডিকেলে মানে বা শিশু হাসপাতালে যে কোনো একটা যাইতে। ডাক্তারদের সার্ভিস অনেক যথেষ্ট ভালো। কিছু কিছু বিষয় আছে, ওয়াশরুমের বিষয়টা, আপনাদের ওই গোসলের বিষয়টা, পানির লাইনের বিষয়টা একটু বিষয়গুলি একটু এলোমেলো, এগুলো আরেকটু সাজানো গোছানো হলে একটু ভালো হয়। শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সেবা নিয়ে রোগীর স্বজনদের অভিযোগ নেই, অভিযোগ নোংরা পরিবেশের। ওয়ার্ডের পাশের ওয়াশরুমে জমে আছে পানি, সেখানেই এডিস মশা ঘটাতে পারে বংশবিস্তার অদূর ভবিষ্যতে, যার ফলাফল হতে পারে ভয়াবহ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। তীব্র হয়েছে রাজধানীর গ্যাসের সংকট। একদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পরিবহনের জ্বালানি। পাম্প বন্ধ হয় চরম ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সংকট কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতির অপেক্ষায় নগরবাসী। সাপ্তাহিক ছুটির দিনের অর্ধেক পেরুলেও চুলায় নেই কাঙ্ক্ষিত গ্যাস। লাইলা আরিয়ানি হোসেনের রান্নার ব্যস্ততা এখন রূপ নিয়েছে কঠিন লড়াইয়ে। চুলা না জ্বলায় বাধ্য হয়ে পরিবার সামলাতে নিতে হচ্ছে বিকল্প ব্যবস্থা। যেহেতু গ্যাস নেই, বিকল্প ব্যবস্থা তো নিতেই হয়। আগে যেমন অল্প স্বল্প করে রাতে গ্যাস আসছিল, আমি এ মাসের একদম শুরুর দিকের কথা বলছি, রাতে হলেও ম্যানেজ করে নিতাম। কিন্তু এখন কোনোভাবে, আর বিশেষ করে আমরা যারা কর্মজীবী তাদের পক্ষে তো রাত জেগে তাহলে আমি সকালে কাজ করতে যাব কি করে। সংকট কেবল বাসা বাড়িতে নয়, ছড়িয়ে পড়েছে রাজধানীর পরিবহন খাতেও। ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের খোঁজে সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন। সকালে চালু হওয়া পাম্পগুলো দুপুরের আগেই গ্যাসের অভাবে বিক্রি বন্ধ করতে বাধ্য হচ্ছে। মেশিন স্টার্টই বন্ধ হয়ে যায়, আজ 2 দিন ধরে এই অবস্থা। আগে তো যাই একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই চলছে রাতকালে, এখন কিছুই চলে না, টোটালি বন্ধ হয়ে গেছে। এখন যে যুগ প্রেশার আছে গ্যাস ঢুকবো না, যেখানে 500 এখানে যায় 150। যাদের 100 প্রেশার আছে তারা তো ঢুকেই না, এই জন্য একটু প্রেশার বাড়লে তাহলে আপনার গ্যাসটা ঢুকবো। 20 মিনিট প্রেশার উঠালে আমার গাড়িটাতে গ্যাস ঢোকে 200-250 টাকার, এই যে গ্যাস ঢুকবো 60 টাকা 70 টাকার, এর বেশি গ্যাস ঢুকবো না। এখন তো মোটামুটি আল্লাহ নামলে শুক্রবার আজকে সিরিয়াল কমই আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সিরিয়াল ধরে আমরা 60 টাকা 70 টাকা গ্যাস পাই পাম্পে। পাম্প কর্তৃপক্ষের দাবি, পাইপলাইনে চাহিদা মাফিক গ্যাস সরবরাহ না থাকায় সংকট তীব্র হচ্ছে। হাইট গেলে 2000 টাকার বেশি ভাড়া মারা যায় না, জমা 1200, মাহাজনের সময়ও দেয় না, জমাও কম নেয় না। আমাদের 4-5 ঘন্টার বেশি লেগে যায়। তারপরে মনে করেন যা পাই কম বেশি 4 ঘন্টা পরে 50 টাকার পাই। 50 টাকার পাইলে আমরা মনে করেন আবার যদি 500 টাকা মারি তাহলে মনে করেন আবার গ্যাসটা শেষ হয়ে যায়। রাস্তায় গাড়ি নিয়ে বাইর হই, অথচ ঘরের মহিলারা বিশ্বাস করে না যে টাকা পাই না। কিভাবে টাকা পাবো? 4-5 ঘন্টা লাগে, ভালো কথা। 4-5 ঘন্টা যদি আমাদের ফুল প্রেশার থাকতো তাহলে আমরা সারাদিনে আর আশা লাগে না। মনে হয় না বেশি দিন এই সমস্যা থাকবে। সরকার মনে হয় চেষ্টা করতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গ্যাসের বহুমুখী সংকটে একরকম থমকে দাঁড়িয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দ্রুত সমাধানের আশ্বাস মিললেও বাস্তবে তার সুফল পেতে আর কত অপেক্ষা করতে হবে, সেই প্রশ্নই এখন ভুক্তভোগীদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গ্যাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আশুলিয়াবাসী। দুপুরে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এর আগে তারা ব্যানার, ফেস্টুন নিয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে তারা। রান্নার জন্য বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে, এতে বাড়ছে খরচ। আবার তিতাসের বিলও দিতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। সীমান্ত পেরিয়ে আসা নেশাদ্রব্য নয়, ঢাকার কেরানীগঞ্জেই তৈরি হচ্ছিল মরণ নেশা ইয়াবা। এমনটাই জানিয়ে সংবাদ সম্মেলনে র্যাব বলছে, তারা একটি কারখানার সন্ধান পেয়েছে। জব্দ করা হয়েছে বিপুল সংখ্যক ট্যাবলেট, কাঁচামাল ও যন্ত্রপাতি। মিয়ানমার থেকে আসা ইয়াবার মতোই হুবহু তৈরি করা হচ্ছিল এই গোপন কারখানাটিতে। 2 বছর ধরে কারখানাটি চলছিল। দেখে মনে হচ্ছে ওষুধ কারখানা। টেবিলে সাজানো বিপুল পরিমাণ ইয়াবা, পাশে রাখা রাসায়নিক পাউডার আর ট্যাবলেট বানানো ডিজিটাল ছাঁচ। মূলত মরণ নেশা ইয়াবা তৈরির গোপন আস্তানা এটি।
বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার মধ্যচরে অভিযান চালিয়ে এই কারখানার সন্ধান পায় র্যাব 10। পরে অভিযান চালিয়ে প্রায় 2000 পিস ইয়াবা, বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। হাতে নাতে গ্রেফতার করা হয় আলমগীর, আরমান, শাহজাহান ও সোনিয়া নামের 4 মাদক কারবারিকে। র্যাব জানায় গ্রেফতারকৃতরা 2 বছর ধরে এই কাজে যুক্ত। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। বাংলাদেশে এই ধরনের যে তৈরির যে অপচেষ্টা সেটা আমরা একেবারে ইরাডিকেট করব, এটুকু আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি। ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো বৈধ এবং বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়, তবে এই চক্র সেগুলোই অবৈধভাবে ব্যবহার করে ইয়াবা তৈরি করছে। বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। আমরা এর পরবর্তীতে মামলার পরে আমরা এটা তদন্ত করার চেষ্টা করব। চক্রটি কামরাঙ্গীর চর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা। এখন পর্যন্ত সেটা আমরা অব্যাহত রেখেছি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদ স্মরণে রাজধানীর রায়ের বাজার গণকবরে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছে এবি পার্টি। এ সময় দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, অনেক শহীদের মরদেহ এখনো শনাক্ত হয়নি। তার দাবি, ট্রাকে করে মরদেহ এনে বিভিন্ন স্থানে গণকবরে দাফন করা হয়েছে এবং আরও কয়েকটি গণকবরের তথ্য সামনে এসেছে। তিনি শহীদ পরিবারের পুনর্বাসন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান। সিলেট, হবিগঞ্জ ও শাহবাগ সহ বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা সমালোচনা করে তিনি এসব ঘটনার বিচার এবং রাজনৈতিক সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। 130-এর মতো লাশ আপনার গণকবর দেওয়া হয়েছে, তাহলে এই বাকিগুলো কারা সেগুলো এখনো আইডেন্টিফাই করা হয় নাই। আমরা যখনই কোনো ইভেন্টে যাই, আমাদের শহীদ পরিবারের মায়েরা এসে কান্নাকাটি করেন, তারা আসলে লাশের খবর চান, কোথায় আছে পুত্র সন্তান, তাদের খোঁজ খবর পেতে চান। তো এইটার জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার সেটা সিরিয়াসলি করা দরকার। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের 2 বছর পর প্রস্তুত হলো এই জাদুঘর। যে বিষয় নিয়ে খোলামেলা কথা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের সাথে। তিনি জানান, এই জাদুঘর স্বৈরাচারের ইতিহাস ও পতনের সাক্ষ্য দেবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গত 16 বছরের দুঃশাসনের স্মৃতিও তুলে ধরা হয়েছে বলে জানান শফিকুল আলম। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। 5 আগস্ট 2024 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটে শেখ হাসিনা সরকারের পতন। চূর্ণ বিচূর্ণ হয় 16 বছরের ফ্যাসিবাদী শাসন। এদিন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন অভিমুখে ছুটে যায় লাখো জনতা। পদত্যাগ ও দেশত্যাগের পরে গণভবনে প্রবেশ করে বিপ্লবী জনতা, করে বিজয় উল্লাস। অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের কাজ হাতে নেয়। জুলাই গণ অভ্যুত্থানের পেরিয়েছে 2 বছর। সেই ভঙ্গুর গণভবন এখন পরিণত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ভেতরে রয়েছে 2024-এর গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মারক, স্মৃতিচিহ্ন, ঐতিহাসিক দলিল ও আন্দোলনের উপকরণ সহ 16 বছরের দুঃশাসনের চিত্র। সাবেক প্রেস সচিব শফিকুল আলম জানালেন কি কি থাকছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। জুলুমের যে একটা রাজনীতি উনি করে গেছেন, তো সেই পুরোটার কেন্দ্র ছিল গণভবন। অনেক ডকুমেন্ট পাওয়া গেছে, কাকে কাকে কি করতে হবে, কার হিউম্যান রাইটস অ্যাবিউজ করতে হবে, পুরোটা পাওয়া গেছে। তো ফলে এইটাকেই বেছে নেওয়া হয়েছে এবং দেখেন এই পুরো জিনিসটাকে কিন্তু রিপারপাস করা হয়েছে। যে পুরো যে ডিসম্যান্টেল করা হয়েছে তা না, যা যেরকম ছিল বাংলাদেশ, যে ধরনের গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে এবং যেভাবে ব্যাংক লুট করা হয়েছে, এই প্রত্যেকটারই দলিল থাকছে সেখানে। শফিকুল আলম বলেন, স্বৈরাচার তৈরি এবং পতন হয় কিভাবে সেই বার্তায় দিবে এই জাদুঘর। কেউ যেন আর স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং কোনো স্বৈর শাসকই শেষ পর্যন্ত টিকতে পারে না, সেই বার্তাই যাবে সবার কাছে। একটা স্বৈরাচার কি রকম পতন হয়, স্বৈরাচার তৈরিও হয় কিভাবে, স্বৈরাচারকে কারা তৈরি করে,
এই যে স্বৈরাচার তো এককভাবে তৈরি হয় না, সে সিকিউরিটি ফোর্সকে ইউজ করে, সে ইন্টেলিজেন্স এজেন্সিকে ইউজ করেছে, সে বিজনেসম্যানদেরকে ইউজ করেছে এবং কালচারাল ব্যক্তিত্বদেরকে ইউজ করে, সবাই মিলে তো তাকে স্বৈরাচার বানিয়েছে। এই মেসেজটা সবাই পাবে যে আমরা ওই বাংলাদেশে এই ধরনের কোনো রেজিম আর আসতে দিব না, বাংলাদেশে যাতে স্বৈরাচার না আসে, এটা একটা লিসন। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সংগ্রাম, আত্মত্যাগ আর গণমানুষের আকাঙ্ক্ষার নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে এখানে। ইতিহাসের পাতায় এই অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই গড়ে তোলা হয়েছে এই স্মৃতি জাদুঘর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আশুলিয়ায় চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগের ভেতর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে তা নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। সকালে বোমাটি বিস্ফোরণ করা হয়। এর আগে গতরাতে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে ব্যাগ খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির বোমা সদৃশ বস্তু দেখতে পান। আতঙ্কিত বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় কে বা কারা ব্যাগটি রেখে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো কিছুর ভিত্তিতে দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করার চক্রান্তকে বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, রাজনৈতিক দল এবং দলের নেতাদের সকল বক্তব্য হতে হবে জনগণের কল্যাণের জন্য। গত নির্বাচনে দেশের মানুষ মনে করেছে নিজেদের প্রয়োজন এবং স্বার্থেই বিএনপিকে ভোট দেওয়া প্রয়োজন। সভা শুরুতে 5 জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করা, প্রত্যক্ষ পরোক্ষ, দৃশ্যমান অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। শুষ্ক মৌসুমে কোথাও পানির দেখা মিলত না। পলি ভরাট হয়ে ভরা বর্ষায় হতো জলাবদ্ধতা। কৃষকের সেচ সংকট কিংবা খরচ সবই বাড়ত। কিন্তু এখন বদলে গেছে দেশ জুড়ে পুনঃখনন হওয়া খালে বইছে পানির স্বাভাবিক প্রবাহ। পরিত্যক্ত খালগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির হাত ধরে শুরু হয়েছে নয়া সবুজ বিপ্লবের পথে হাঁটা। মৎস্য আহরণ, হাঁস মুরগি পালন কিংবা কর্মসংস্থান, কত সম্ভাবনা। চাঁদপুর ঘুরে এসে মাহফুজ মিঠুর ক্যামেরায় খাল পুনঃখননে বদলে যাওয়া জনপদ আর জনজীবনের কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। চোখে আরাম লাগছে। এঁকে বেঁকে চলে গেছে ডাকাতিয়া নদীর দিকে চাঁদপুরের ঘোষেরহাট বিশ্বখাল, যেটি কদিন আগেই পুনঃখনন করা হয়েছে। সেই খালের এমন দারুণ রূপ স্থানীয়দের জন্য ছিল অকল্পনীয়। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পেতে শুরু করেছেন দুপারের বাসিন্দারা। পুনঃখনন হওয়া খালে এখন স্বচ্ছ পানির ধারা। একসময় এই বিশ্বখাল সব ঋতুতেই ছিল শুষ্ক, পানির দেখা মিললেও ছিল নোংরা। সেখানেই এখন শৈশবের দুরন্ত সাঁতার, হুল্লোড়। খালের পাড়ে সারিবদ্ধভাবে লাগানো বনজ আর ফলদ গাছের চারা সবুজ বাংলাদেশের কথা বলছে। পাড়ের মাটিতে নানা জাতের শাকসবজি ইতিমধ্যেই স্বাবলম্বী করে তুলছে স্থানীয় বাসিন্দাদের। পানিতে মাছের পোনাদের অবাধ আনাগোনা, হাঁসেদের জলকেলি। কৃষকের পাট ভেজানোর পানি আর জায়গাও মিলল। যেন সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে মরা গাঙে প্রাণের সঞ্চার। যার আরেক উদাহরণ নারায়ণগঞ্জের এই ত্রিবেণী খাল। ঘন জঙ্গল বনে যাওয়া খালে এখন শুরু হয়েছে পানির প্রবাহ, প্রাণের প্রবাহ। আগে খালে পানি থাকতো না, দিন কালাইলে নদী থেকে নতুন পানি আসাতে আমগো পুরান পানি নদী চলে যায়, আবার নতুন পানি আসে, এভাবে সাথে সাথে মাছও আয়। হাঁস মুরগি আনের ইন্ডিয়া বেড়া দিয়ে হাঁস মুরগি এনে চললো থাকলো। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। আগে পানি ছিল না, পাট ভিজাইতে পারতো না, পাট আসতো না, পাট নষ্ট হয়ে যেত। এখন পাট ভিজাইতে পারতেছে। ফসলি জমি আর জনপদের বুক চিরে নদীর সঙ্গে নদীর সংযোগ ঘটিয়েছে এই খাল। এঁকে বেঁকে বয়ে যাচ্ছে পানির ধারা। যে খাল এতদিন ছিল অবহেলা আর অনাদরে, সেই বিশ্বখাল পুনঃখননের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নেই।
শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ার শঙ্কাও দূর হয়েছে। খাল খনন করতে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রান্তিক শ্রমিক। বছর জুড়ে রকমারি মাছও মিলবে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর খরচ কমবে বলেই বিশ্বাস তাদের। গোটা বাস্তুতন্ত্রেই যেন এক দারুণ প্রভাব ফেলতে শুরু করেছে পুনঃখনন হওয়া খালগুলো। আমাদের জমি জামা যে কীটনাশক সিজনে ব্যবহার করি এইগুলো তো আবার বাড়ি যাইতেছে গিয়া। ক্ষেত্রেই বেশি উপকার হবে। এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। আবার এলাকার বলা গা গোসল গাটলা দিয়ে দিছে। লেবাররা কাজ করছে, যেমন আমরাও কাজ করছি, এই যে গাছ লাগাইছি, তারপর মাটি কাটছি। এই যে যারা ধান খেতি করে এগুলিকে ভালিব না, সবার লিগেই ভালিব, আঙ্গুর লিগেও ভালিব, ব্যাকের লিগেও ভালিব। 10 থাকলে নান্ডা খাইতে আর বাবু। আমরা শুধু পানির জন্য এতদিন পিছিয়েছিলাম, এখন আমাদের প্রতি হেক্টর আপনার জমির ফসল বেড়ে যাবে। আমরা তো আগে পানি পাইতাম না, তা আমরা হিমশিম খেয়ে যেতাম, খরচ অনেক বাড়িয়ে যেত গিয়া। এখন নদী থেকে সরাসরি পানি আইব, আমরা অনেক কম খরচে এই পানি উঠাইতে পারবো। এই খাল পুনঃখননে বদলে গেছে পাড়ের মানুষের জীবন, যেন হৃদযন্ত্র হয়ে প্রাণ আর প্রকৃতির মেলবন্ধন ঘটিয়েছে। উপকারভোগীরা বলছেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি অন্যতম নির্ধারক হবে সামষ্টিক অর্থনৈতিক ধারার। 100 বিঘার মরাই খাল পুনঃখননের পর স্বচ্ছ জলাধারে পরিণত হয়েছে। গাছের ছায়ায় শান্ত স্নিগ্ধ শ্যামল কোমল এক রূপের জন্ম দিয়েছে। বেদখল হওয়া খাল পুনরুদ্ধার করে সরকারি পরিকল্পনা অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করা সম্ভব হলে কেবলমাত্র নান্দনিক এই সৌন্দর্যের ব্যবহার ঘটিয়ে দেশের অভ্যন্তরীণ গ্রামীণ পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার বিকাশ করতে পারে। স্থানীয় মানুষ, কৃষক তারা বলছেন তারা ভোগ করবেন বহুমুখী সুফল, যার মধ্য দিয়ে কৃষি উৎপাদন আর কৃষি অর্থনীতিতে ঘটবে ইতিবাচক পরিবর্তন। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বটে। সেই সঙ্গে খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে ঘটবে নয়া এক কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বিশ্বখাল, চাঁদপুর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ 21 ঘণ্টা পর দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন চালকদের। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে মহাসড়কের সরাইল অংশে একাধিক দুর্ঘটনা, যানবাহন বিকল এবং বিশ্ব রোড গোলচত্বর অংশে গর্তের কারণে প্রায় 12 কিলোমিটার জুড়ে তীব্র যানজট দেখা দেয়। এর মধ্যে সন্ধ্যায় বেড়তলা এলাকায় বাসের চাপায় এক ব্যক্তি নিহত হন। প্রতিবাদে বাস ভাঙচুর ও মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এতে যানজটের ভোগান্তি আরও বাড়ে। পরে পশ্চিম কুট্টাপাড়া এলাকায় মহাসড়কে আরেকটি দুর্ঘটনা ঘটে। যানজটে দীর্ঘ সময় আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে ধীরে ধীরে আজ দুপুরের দিকে স্বাভাবিক হয় যান চলাচল। আজ 31 জুলাই, ছিটমহল বিনিময়ের 11 বছর। 2015 সালের এই দিনে ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল আদান প্রদান হয়। এই দিনটি স্মরণীয় রাখতে পালিত হয় বিভিন্ন কর্মসূচি। ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের 51টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের থাকা 111টি ছিটমহলের বিনিময় ঘটে। এ সময় দুই দেশের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলো মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়। এসব ছিটমহলে থাকা বাসিন্দারা 68 বছরের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে। ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের সাথে যুক্ত হয়, যার 11 নম্বর কুড়িগ্রাম। এরপর থেকে কুড়িগ্রামের দাসিয়ার ছড়া ছিটমহলে শিক্ষা, যোগাযোগ সহ বিভিন্ন খাতে উন্নয়ন হয়। ভারতের আসাম রাজ্যে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2 লাখেরও বেশি মানুষ। শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। জানিয়েছে, আগামী 1 সপ্তাহ চলতে পারে ভারী বৃষ্টিপাত। কর্তৃপক্ষ বলছে, আরও একটি আকস্মিক বন্যার ঝুঁকিতে রয়েছে আসামের 10টি জেলা। গত কয়েকদিনের পাহাড় ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছিল আসামের 4টি জেলা। চলছে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম। বিপর্যস্ত জনজীবনকে স্বাভাবিক করতে খোলা হয়েছে 112টি আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছে প্রায় 76,000 বাস্তুচ্যুত মানুষ। বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকার সহায়তাটা চেয়েছে রাজ্য সরকার। হিন্দু মুসলিম সংঘর্ষ ঘিরে উত্তপ্ত নেপাল, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। পরিস্থিতি মোকাবেলায় অন্তত 4 জেলায় জারি করা হয়েছে কারফিউ। সহিংসতাপ্রবণ এলাকাগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দোষীদের যথোপযুক্ত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্থানীয় গুলবাজার এলাকায় 2 সম্প্রদায়ের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গণেশ যাদব। তবে তার মৃত্যু পুলিশের নাকি বিপক্ষের গুলিতে হয়েছে তা অনিশ্চিত। পরিস্থিতি মোকাবেলায় সুনসারি, সাপ্তারি, সিরাহা ও ধনুষা জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন।
বৃহস্পতিবারই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। মার্চে দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম জাতীয় ভাষণ। दुखद घटना र त्यसपछि केही जिल्लाहरू সরকারের পক্ষ থেকে দেশের জনগণ, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, সম্মানিত নেতৃবৃন্দ, সব রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনারা শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও জাতীয় ঐক্য রক্ষা করুন। দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। শোক সন্তপ্ত পরিবারজনहरूमा এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ। বাড়ানো হয়েছে উপস্থিতি। রোববার ভারত সীমান্তবর্তী সুনসারি জেলা থেকে সহিংসতার সূত্রপাত। হিন্দু ধর্মাবলম্বীদের শোভাযাত্রায় উচ্চ শব্দে গান বাজানো এবং ধর্মীয় পতাকা টানানো নিয়ে বিরোধের শুরু। দুপক্ষের সংঘর্ষে পুলিশ হস্তক্ষেপ করলে গুলিবিদ্ধ হন দুজন, যাদের একজন বৃহস্পতিবার, অপরজন রোববারই মৃত্যুবরণ করেন। নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০% হিন্দু, তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীরও বসবাস। অনিক রহমান, যমুনা নিউজ। গাজার গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করছে ভারত। আগ্রাসন চলাকালে নেতানিয়াহু প্রশাসনের কাছে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে নয়াদিল্লি। বিস্ফোরক তথ্যটি উঠে এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্ত প্রতিবেদনে, যাতে বলা হয় ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২৫০০-এর বেশি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্মম আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখিয়ে নেতানিয়াহু প্রশাসনের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জোরালো দাবি জানায় বিভিন্ন দেশ ও সংস্থা। তবে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মিত্র রাষ্ট্রকে বিপুল অস্ত্র সরবরাহ করেছে ভারত। সম্প্রতি এ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যার প্রতিপাদ্য মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল, যেখানে দাবি করা হয় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ইসরায়েলে ২৫৯৬টি চালান পাঠিয়েছে নয়াদিল্লি। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সাথে রয়েছে বিভিন্ন বেসরকারি কোম্পানির নামও। অ্যামনেস্টির তথ্য বলছে, ভারতের পাঠানো চালানের মধ্যে রয়েছে মেশিন গানের লাখ লাখ যন্ত্রাংশ, কামানের গোলা, কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং সাজোয়াজানের বিভিন্ন অংশ। অ্যামনেস্টি জানিয়েছে, হারমোনাইজড সিস্টেম কোড ব্যবহার করে সব চালান বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া অনেক পণ্য সামরিক নাকি বেসামরিক সেটি নিশ্চিত না হওয়ায় শত শত চালান তালিকা থেকে বাদ পড়েছে। বিশ্লেষকদের ধারণা, সবকিছু মিলিয়ে ইসরায়েলের রফতানিকৃত ভারতীয় অস্ত্রের চালান আরও বড় হতে পারে। সশস্ত্র সংঘাতে জড়িত কোনো পক্ষের কাছে অস্ত্র হস্তান্তর আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অ্যামনেস্টির দাবি, সেই ঝুঁকি জেনেও মিত্রকে সহায়তা থেকে পিছপা হয়নি দিল্লি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিচ্ছন্নতা কর্মী শেফ আলী বেগমের পরিবারকে ৪ লাখ টাকা অনুদান এবং ১ বছরের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ সকালে নিহতের বাসায় যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর ও ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় বিআরটি এর সাথে আলোচনা করে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক। তদন্ত সাপেক্ষে বেপরোয়া ড্রাইভিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। যারা বেপরোয়াভাবে রাস্তাঘাটে যানজট এবং যেই সমস্ত ড্রাইভাররা যারা রাস্তা গাড়ি পরিচালনা করে তাদেরকেও সতর্কতা অবলম্বন করে রাস্তায় নেমে তাদেরকে গাড়ি পরিচালনা করার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। যে সমস্ত ড্রাইভারদের লাইসেন্স নেই কিংবা ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে তাদের ব্যাপারে একটা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিআরটি এর কাছে আবেদন জানাবো। মাথায় ৯টি সেলাই নিয়ে নতুন করে স্পোর্টসে রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন অনন্যা খানম। অথচ ১৪ না পেরোনো এই কিশোরী খেলার সময় চেপে রেখেছিলেন বাবার মৃত্যু এবং মায়ের অন্যের বাড়িতে কাজের কথা। আজ রংপুর শুধু দেশ নয়, বিশ্বময় পরিচিত তার কাছে, কিন্তু অনন্যার না আছে ঘর, না আছে মেনু অনুযায়ী খাওয়ার সামর্থ্য। যে আলো বাতাসে বেড়ে উঠেছেন, অনন্যা হয়ে উঠেছেন ফুটবলে অনন্য, সেখানে অপেক্ষা করছিল বড় চমক। বৃহস্পতিবার বেলা ৩টায় অনন্যা যখন গ্রামের বাড়ি মিঠাপুকুরের জুমা খান পাড়ায় পৌঁছান, তার আগেই স্বজন আর গ্রামবাসী হাজির ভালোবাসার ডালি নিয়ে। ৭ মাস আগে এখানেই বাবাকে হারিয়েছিলেন অনন্যা।
পরদিনই ঢাকায় চলে যেতে হয়েছিল খেলায় অংশ নিতে। আমার বাবা যে মারা গেছে, আবার আমার আম্মু যে মানুষের বাসায় কাজ করে, এটা তো আমি মাথায় রাখি দেই আর কি। রাখলে কি তো আর রংপুরকে কাপটা নিয়ে এসে দিতে পারতাম না। সরকার যদি আমাদেরকে যে বাড়িটা যে একটু করে দিত আর ফুড মেনুটা যে করে দিত আর কি, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। তাহলে আমি বাংলাদেশকে অনেক কিছু উপহার দিতে পারতাম আর সামনে এগিয়ে যেতে পারতাম, আমার স্বপ্নটাও পূরণ হইতো আর কি। এই আনন্দমুখর সময়ে মা ছিলেন না, গেছেন কাজে। মোবাইল না থাকায় কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল রংপুর নগরীর মধ্য বাবুখায়ে। জীর্ণ কুটিরে হলেও সবাইকে নিয়ে একসাথে থাকার ইচ্ছা তার। দাবি সম্মানজনক বাসস্থান আর একটা জীবিকা। খালেদা জিয়ার ছেলে যদি আমাকে যদি একটু বাড়িঘর করে দিত, যদি আমার একটা কর্ম করে দিত, তাহলে আমার মেয়ে আর আমি একখানে থাকলাম হয়। নাতিন বউ সবাই দান করে মিলি খাবার জন্য কিছু সাহায্য করবেন সরকারের কাছে আমার আবেদন, আমার জন্য বোনের একটা থাকার ব্যবস্থা করে দেয়। শত ঝড় ঝাপটা আর বাধা বিভাগীয় অধিনায়ক অনন্যাকে টলাতে পারেনি দায়িত্ব থেকে। চ্যালেঞ্জ নিতে গিয়ে ও কিন্তু ইনজুরি হয়, তারপরও কিন্তু ও কোনোভাবেই নার্ভাস ছিল না। ও জানেই না যে ওর ব্লাড বের হচ্ছে। মানুষের বাসাত কাজ করে, চাউল ডাল দেয়, তাকে আনি খায়, তাছাড়া কোনো রূপে নাই। তো বহু সরকারি অফিস আদালত আছে, ওখানে আমার বোনকে একটা পিয়ন হিসেবে চাকরি দিতে পারে। সে খুব ভালো প্লেয়ার, সে ভালো টিমে খেলতেছে। আমরা চাচ্ছি যে সে জাতীয় দলে চান্স পাক। আমাদের রংপুরের জন্য একটা ও ভবিষ্যৎ। অনন্যার অর্জনে তার এই জীর্ণ শীর্ণ বাড়িতে লোকে লোকারণ্য, অথচ 7 মাস আগেই তার বাবা মারা গেছেন। সেই বেদনা তো আছেই, তার সাথে ছিল মাথায় 9টি চোট। তারপরেও রংপুরকে এনে দিয়েছেন সর্বোচ্চ সম্মান, অথচ তার মা কাজ করেন অন্যের বাড়িতে। জরুরি ভিত্তিতে তাদের জন্য একটি বাসস্থানের বন্দোবস্ত করার দাবি স্থানীয়দের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।